আসুন আসুন, আজ তো অনেক দেরি করলেন, আমি কতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম। আপনাকে আজ খুব খুশি দেখাচ্ছে রাজগুরু মহাশয়। আরে বাহ, কি দারুণ ফাঁদ পেতেছেন। আজ ইরানির পথ কেমন আটকে রাখলেন। ঠিক সময়ে কেমন নিশানায় তীর চালালেন। সেই অপদার্থের সোনার থালা তো একেবারে গেল তেলের ঘানি টানতে। কিন্তু আপনার থালাও তো গেল। আরে আমার গেল তাতে কিছু আসে যায় না, সে যে পায়নি তার আনন্দই তো বড়। রাজগুরু মহাশয়, আমার মনে হয় খুব বেশি খুশি হওয়ার দরকার নেই। আরে ভাই, নিজের জয়ে খুশি না হলে আর কবে হব? হ্যাঁ, আপনি কি ভুলে গেছেন যখনই আপনি তাকে ফাঁসাতে গেছেন সে বরাবরই তার জবাব দিয়ে দ্বিগুণে দিয়েছে? হ্যাঁ, একদম সাপ। একবার চোখে চোখ রেখে আঘাত করে আর বোঝাই যায় না কি করছে। এখন কি করা যায় বলুন তো? হ্যাঁ, এখন শান্ত থাকুন, যা হবার হয়েছে। আরে সে যদি আঘাতও করে আমরাই বা কম কিসের? আরে হ্যাঁ রক্ষামন্ত্রী মহাশয়, আপনার সেই গুপ্তচরের খবর কি? এখন থেকে ওই হতচ্ছাড়ার ঘরে যা কিছু ঘটবে সব আমাদের কানে আসবে। বাহ, এবার পালিয়ে বাঁচবে কোথায়? ওর গোপন কথা একে একে বের করে এমন নাচ নাচাবো যে নিজেই নিজের গ্রামে পালিয়ে যাবে। আর যদি না যায় তবে আমারও নাম তাতাচার্য নয়। রাজগুরু মশাই, আপনার খুব ভালো দিক হলো যে আপনি ভয়কে খুব তাড়াতাড়ি ভুলে যান। ভয়? কিসের ভয়? কার ভয়? কি বলছেন আপনারা? ওই হতচ্ছাড়া হলো সাপ, যার ছোবলে আপনি খেই হারিয়ে ফেলেন। এখনই তো আপনি ভয় পাচ্ছিলেন, আবার এখনই তাকে চিৎপাত করার পরিকল্পনাও। যুদ্ধের ময়দানে পরিকল্পনা করাটাও একটা বড় জয়। আজ তুমি দুটো জিতেও হেরে গেলে। জয় পরাজয় তো লেগেই থাকে মাগাম্মা। প্রশ্ন তা নিয়ে নয়, আসল প্রশ্ন হলো আজ রাজগুরু চালাকি করে নিজের চাতুর্য দেখালো আর আমাদের একেবারে বোকা বানিয়ে দিল। এখন শুরু হলো আরেক যুদ্ধ। যদি আমি ওর ওই 100 সোনার মুদ্রার বদলা 1000 সোনার মুদ্রায় না নিই, তবে আমার নাম তেনালি না। দেখা যাক এবার ও কি করে আর আমি কি করি। তুমি কি করবে? ভাবছি। মামা তো আমার মনে হচ্ছে এই সবজিওয়ালাকে একটা অস্ত্র বানাচ্ছে। ওকে দিয়ে কি করাতে চাইছে? এই সবজি বিক্রেতা সন্দেহজনক তো বটেই, কিন্তু ওর উদ্দেশ্য যতক্ষণ না পুরোপুরি বোঝা যাচ্ছে ততক্ষণ কিছু বলাটা তাড়াহুড়ো হয়ে যাবে। নজর তো রাখতেই হবে। তাও হ্যাঁ, আর যদি আমার স্ত্রী এত সাবধানে না দেখে তাহলে তো মহারাজ, আজ কাকে স্বর্ণমুদ্রা উপহার দিলেন? না, আজকে কেউ স্বর্ণ মুদ্রা পায়নি। কেন? শত্রুঞ্জয়ের প্রশ্নের উত্তর কি তেনালিরামা দিতে পারেনি? হ্যাঁ, সে তো দিয়ে দিয়েছিল। আর প্রতিবারের মতো তেনালিরাম নিজের শব্দের জালে তার প্রশ্নের উত্তর সবার সামনে রাখে। কিন্তু এই প্রথমবার
রাজগুরু মশাই দরবারে হাসির কথা বলে সবাইকে হাসিয়ে তুলেছিলেন। আমি 3 জনকেই স্বর্ণ মুদ্রা দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু এই সময় জানতে পারি ঘোড়ার ব্যবসায়ীরা আমার জন্য অপেক্ষা করছে। তাই আমি সেই রাজসভা মহামন্ত্রীর হাতে দিয়ে ঘোড়ার ব্যবসায়ীদের সাথে কথা বলতে আসি, কিন্তু আমি এর মধ্যে অন্য কোনো সন্দেহ দেখতে পাচ্ছি। তা কেন? আমি যখন সেই ব্যবসায়ীকে জিজ্ঞেস করলাম, তারপর আমি জানতে পারলাম যে সে সকাল থেকেই অপেক্ষা করছিল। তার মানে তো এটাই যে রাজগুরু এই সময়টারই প্রতীক্ষা করছিলেন। এটা কিন্তু ঠিক নয়, আমাদের এই বিষয়ে সতর্ক থাকতে হবে। আপনি যেটা বললেন সেটা একদম সঠিক। এবার থেকে আমি এ বিষয়ে খেয়াল রাখব। আর ঘোড়া? আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম যে আমাদের একজন পুরনো ব্যবসায়ী আসছেন আমার সাথে দেখা করতে। কিন্তু ওকেও তো এই সমস্যারই সম্মুখীন হতে হবে। হ্যাঁ, একটা বিষয় আমি বুঝতে পারছি না মহারাজ, যখন আপনি এত বছর ধরে ঘোড়া কিনছেন, তাহলে হঠাৎ করে বা এই সমস্যাটা এলো কেন? আগে যে রাস্তা দিয়ে আরব থেকে আমরা ঘোড়া নিয়ে আসতাম, সেই রাস্তাটা এখন বন্ধ হয়ে গেছে। আর দ্বিতীয় যে রাস্তা আছে, সেই রাস্তাটা খুব একটা সুরক্ষিত না। অনেক ঘোড়া সেই রাস্তা পার করতে গিয়ে মরে যেত, আবার কোনো ঘোড়া অসুখে মারা যেত। তাহলে সমস্যার সমাধান কি করে হবে মহারাজ? দেখুন, ওদের যেটা বাস্তবিক ক্ষতি হবে সেই ক্ষতিপূরণ দিতে আমি রাজি আছি। আমি এই ক্ষতিপূরণ আগেও দিতে রাজি ছিলাম, কিন্তু প্রশ্ন হলো একটাই, ওরা যে ক্ষতিপূরণের কথা বলছে সেটা কি করে তার সত্যতা যাচাই করা যায়? মহারাজ, আমি এর একটা সমাধান খুঁজে পেয়েছি। আর সেটা হলো, যে ঘোড়া ব্যবসায়ীর ঘোড়া মরে যাবে সেই ঘোড়ার লেজ কেটে এনে আমাদের দেখাবে। আমরা সেই লেজের বদলে সেই ঘোড়ার দাম দিয়ে দেব। রাজার কাজ বড় কঠিন, কখনো না দেখে বুঝতে হয়, কখনো না শুনে জানতে হয়। সবদিকে নজর রাখা, শক্ত প্রশাসন গড়ে তোলা, কত সংগ্রাম, কত প্রতিকূলতা, ক্ষমতার সাথে দায়িত্ব অটুট রাখা, শত্রুর হাত থেকে রক্ষা করা, শক্তিশালী মহারাজ, আমি সর্বপ্রথম রাজপুরোহিত মশাইকে প্রবচনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। তারপরে আমরা আজকের ধাঁধা শুনে নেব। অবশ্যই মহামন্ত্রী মশাই। আমি মহারাজকে প্রণাম জানাচ্ছি। মহারাজ, রাজধর্ম যেমন রাজার সব কর্তব্য, উত্তরের ক্ষেত্রে বৈষম্য করবেন না। একজন রাজার ধর্ম থাকে, কোনো ব্যক্তির, কোনো ধর্মীয় সম্প্রদায়, সামাজিক বা অন্য কোনো স্তরের ভিত্তিতে বৈষম্য করা উচিত নয়। শাস্তির সময় না পুরস্কার দেওয়ার সময়। তবে আমরা এই সত্যের জন্য গর্বিত যে আমাদের মহারাজ সম্পূর্ণ নিষ্ঠার সাথে আমাদের ধর্ম পালন করে। সত্য কথা, একদম সত্য কথা। বা রাজপুরোহিত মশাই, আপনার এক একটি কথা সত্যি স্মরণীয়। তো আজকের প্রশ্ন করবার পালা শত্রুঞ্জয় মহাশয়ের। মহারাজ, প্রণাম গ্রহণ করুন। মহারাজ, আমার প্রশ্ন তেনালিরাম মশাইয়ের জন্য। এমন কি জিনিস আছে যা আমাদের জীবনে মাত্র 2 বারই পেয়ে থাকি? বাহ বাহ বাহ, ওটা কোন এমন জিনিস যেটা আমাদের সারা জীবনে কেবলমাত্র 2 বারই পাই আমরা, তৃতীয়বার নয়? ঠিক তাই মহারাজ। তেনালিরাম, কিছু স্পষ্টতা চাই। মহারাজ, আমি শত্রুঞ্জয়কে জিজ্ঞেস করতে চাই,
এই জিনিসটা কি আমাদের প্রকৃতি বা ঈশ্বর থেকে পাওয়া যায়, নাকি ওই ঘর, দেশ বা বাজার থেকে পাওয়া যায়? হ্যাঁ, এটি প্রকৃতি বা ঈশ্বরের দান। তাহলে কি আমরা যখনই চাইবো তখনই এটাকে নিতে পারবো? না না তেনালিরাম মশাই, এটা আমাদের ইচ্ছাই নয়, এটা শুধুমাত্র দুইবারই পেয়ে থাকি। শত্রুঞ্জয়, তাহলে ব্যাপারটা এমন হলো যে এই জিনিসটা একটাই, কিন্তু জীবন চলার পথে এটা দুবার আসে, একবার শৈশবে আর আরেকবার কৈশোরে। আগে হ্যাঁ তেনালিরাম মশাই। বাহ বাহ তেনালিরাম, বাহ, কত সুন্দর উত্তর দিয়েছো তুমি। রাজগুরু মশাই, আপনিও জীবনে দুবার এটি পেয়েছেন। আপনার দান। তোকে দিল নতুন কৌশে মে আর পারছি না আমি, তোকে বার সেই হাসি, সেই উচ্ছ্বাস লেগে যাচ্ছি আমি, রাজার প্রিয় সবার আদরে হারামি রাজগুরু আঁখ না বাঁচানা আমি, তোকে দিন ধরে মুকুর সার পাশে কি লোক সন্ধ্যায় শুধু দেহে শুনি কি পুলি কি পাগল হারওয়ানা। তাহলে একটা ধাঁধা হয়ে যাক। হ্যাঁ মা, জিজ্ঞেস করো। র না থাকলে নগ হয়ে যাবে, ন বাদ দিলে গড়, আর যদি গ কেটে যায় তাহলে হয়ে যাবে নর। মা, আমার তো মনে হচ্ছে তোমার কাছে সব ধাঁধা শেষ হয়ে গেছে। আচ্ছা, এত সোজা তো দাও উত্তর। এটার উত্তর হলো নগর। আচ্ছা, তাহলে কি করে হলো? এটা এইভাবে কি নগর থেকে র হটালে হয় নগ, ন হটাও তাহলে গড়, আর গ হটালে হয়ে যাবে নর, তো হলো না নগর। হ্যাঁ, এটাই হলো সঠিক উত্তর। সত্যি আমার মাঝে মাঝে আশ্চর্যও লাগে আর প্রশংসাও করতে ইচ্ছে করে। তেনালিরাম এবং শত্রুঞ্জয় এরা দুজনেই ভীষণ বুদ্ধিমান। তারা নিজেরা একে অপরকে এমন প্রশ্ন করে এবং এমন উত্তর দেয়, সেই উত্তরটা একটা প্রহেলিকা হয়ে দাঁড়ায়। আমি খুব গর্ববোধ করি যে এরা দুজনই আমার রাজ দরবারের সদস্য। হ্যাঁ? না, তবে কিছুদিনের মধ্যে অবশ্যই যাব। আমি মন বানিয়ে নিয়েছি যে কিছুদিন পর শত্রুঞ্জয়কে আমার দরবারের সদস্য পদ দেব। সঠিক সময় মানে? মহারাজের দয় হোক। কি খবর আছে? মহারাজ, নিরাপত্তা সচিবকে খবর দেওয়া হয়েছে, তিনি আগামীকাল সকালে আসবেন। আর কোনো আদেশ মহারাজ? না। মহারাজের দয় হোক। মহারাজ, এই সময় প্রতিরক্ষা সচিবকে এখানে আসতে বলার কথা বলছেন, সব ঠিক আছে তো? সব ঠিক আছে। গুপ্তচরদের কাছ থেকে কেবলমাত্র আমি শত্রুদের খবর নিই না, আমার রাজ্যের নাগরিক এবং রাজ্যের রাজদরবারের কর্মীদেরও নিয়ে থাকি। কোনো প্রজার বিষয় নয়, এই নিশ্চয়ই কোনো রাজদরবারের প্রতিনিধির বিষয়ে, যার বিষয়ে আপনি কিছু সন্দেহ করছেন। কিছুটা ঠিকই আছে, কিন্তু সন্দেহ এবং সতর্কতার মধ্যে কিছুটা পার্থক্য থাকে। কি বিষয়ে সাবধানতা এবং কার বিষয়ে বলুন না। আমি আসলে এই সুযোগটারই অপেক্ষা করছিলাম। আমি সর্বদা একটা নীতি অবলম্বন করি, যদি কোনো ব্যক্তি কোনো কারণবশত বা কোনো সংযোগে আমার খুব কাছে চলে আসে, তাহলে তার সম্পর্কে আমি গুপ্তচর দিয়ে খোঁজ খবর অবশ্যই নিয়ে থাকি। একজন রাজার এই বিষয়ে সাবধানতা অবলম্বন করা তাকে অনেক বিপদ আপদ থেকে বাঁচাতে পারে। কিন্তু সেই মানুষটা কে? আমার তো মনে হয় রাজদরবারে নতুন কেউ এসেছে, যার দ্বারা আপনি প্রভাবিত হতে পারেন, তাই না? হ্যাঁ, উনি আমার রাজ্যের দরবারি শত্রুঞ্জয়, যাকে
রাজমন্ত্রী মশাই নিয়ে এসেছেন তার কথা যে শত্রুঞ্জয় এমন কিছু বড় বড় প্রশ্ন করে যার উত্তর বড় বড় পণ্ডিত ব্যক্তিরাও দিতে পারেন না, কেবলমাত্র বুদ্ধিমানরাই দিতে পারে। আমার মতে রক্ষামন্ত্রীর ওপর কোনো রকম সন্দেহ রাখা উচিত নয়। হ্যাঁ, কিন্তু একজন চালাক বুদ্ধিমান মানুষ যে কাউকে প্রভাবিত করে তার কাছে আসতে পারে। হ্যাঁ, তা ঠিক। গুপ্তচররাও নিজেদের প্রতিভা দেখিয়ে অন্যান্য রাজ্যে নিজেদের স্থান তৈরি করতে পারে। এটাই কারণ আমার সতর্কতা অবলম্বন করবার। হ্যাঁ, তার মানে ওর বিষয়ে সমস্ত খোঁজ খবর নেওয়ার পর যদি দেখা যায় ও একজন সঠিক মানুষ, তখন ওকে রাজদরবারে স্থান দেওয়া হবে। একদম একদম সঠিক কথা বলেছেন আপনি। জানি না আপনি জানেন কি না, কিন্তু আমার গোয়েন্দা বলেছে মহারাজ প্রতিদিন রাতে ছাদে হাঁটেন আর সারাদিনের দরবারের সব কথা মহারানীকে বলেন। মহারানীও সব শুনে মতামত দেন। তাহলে তো রাজগুরু মশাইয়ের দ্বারা স্বর্ণমুদ্রা সংক্রান্ত আজ্ঞাকে এড়ানোর প্রসঙ্গ সম্পর্কেও আলোচনা হয়েছে। নিঃসন্দেহে। এত বছর পর আজ শুনছি দরবারের সব কথা মহারাজ মহারানীকে বলেন আর তিনি মন্তব্য করেন। রাজগুরু মহাশয়, আমারও কিছু দায়িত্ব আছে, কিছু নিয়ম, কিছু শপথ যা আমি রক্ষামন্ত্রী হওয়ার সময় নিয়েছি। আমি তো এইসব কথা আড্ডাই বলি না। ঠিক বলেছেন আপনি। আমাদের কর্তব্য আমাদের মিত্রতার চেয়ে আগেই আসা উচিত। ঠিক আছে, আমিও এখন থেকে সাবধানে থাকব। আর মহারাজ যেসব উপহার দেন তা নিয়েও আমি কিছু বলবো না। আবার কি ভাবছো? আমি ভাবছি এটাই যে সেই ক্ষতির হিসেব কিভাবে মেটাবো। কোন ক্ষতি? যেটা সেই লোকটা করলো, মহারাজের মন ঘুরিয়ে দিয়ে আমার সোনার মুদ্রার থালা হারিয়ে দিল ঠিক যখন উনি আমাদের পুরস্কার দিতে যাচ্ছিলেন তখনই। তাহলে তো নিজের ষড়যন্ত্র চালিয়েই যাবে। আমি তো সেটাই ভাবছি যে কি করলে ও আর কখনো এমন চাল না চালাতে পারে। ভাবো ভাবো, যতক্ষণ ভেবে না নেবে ততক্ষণ তো খাবার খাবে না, তাই না? হ্যাঁ। তাহলে তো মনে হয় খালি পেটেই শুতে হবে। তাতেই ভালো। খালি পেটে শোয়া ভালো? খালি পেটে মাথা বেশি কাজ করে। ঠিক আছে, তাহলে আমি বানিয়ে রেখে দিচ্ছি। যখন কোনো বুদ্ধি মাথায় আসবে তখন খেয়ে নেবে, নইলে ব্যাস শুয়ে পড়বে খালি পেটেই। ঠিক আছে, ওই খাওয়ারের থালার সাথে দুটো গোলাপ জামুনও রেখো। একটার জায়গায় দুটো? একটা আমার জন্য আর একটা সেই ওই রাজগুরুর জন্য, যার চিকিৎসা নিয়ে আমি ভাবছি। ঠিক আছে। আমার এটা জানাতে অনেক প্রসন্ন বোধ হচ্ছে যে আজকে অর্থনীতি সম্পর্কিত কিছু বিশেষ নির্ণয় নেওয়া হলো। মহারাজ, আমি রাজপুরোহিত মশাইকে প্রবচনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। অবশ্যই মহামন্ত্রী মশাই। যথা আজ্ঞা মহারাজ। মহারাজ, এখন মাঠে ফসল পাকছে, খুব শীঘ্রই ধান চাল গোলায় উঠবে। এই কারণে আজকের উপদেশ খাদ্য বা অন্ন এর গুরুত্ব নিয়ে, যাতে সবাই মনে রাখে একই অন্ন আলাদা আলাদা মানুষের জন্য কতটা আলাদা মানে রাখে। মহারাজ, শাস্ত্রে বলা আছে যার কাছে অনেক অন্ন আছে তার এটা বোঝা উচিত যে একজন ক্ষুধার্তের কাছে অন্নের মানে কি। মহারাজ, এই দুনিয়ায় অন্নের মতো প্রয়োজনীয় জিনিস আর কিছুই নেই। জীবন টিকিয়ে রাখার জন্য অন্ন সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। অর্থ রোজগার করাই হোক
বা বাঁচার আশ্রয়, সব কিছুর মূলেই আছে অন্ন। রাজাকে দরকার এমন ব্যবস্থা করা যাতে প্রজারা চাষে সাহায্য পায়, সবাই যেন সহজে খাবার পায়। আবহাওয়া ক্ষতি থেকে ফসলকে বাঁচানো যায়, খাদ্যের দাম যেন ঠিকঠাক থাকে, আর কৃষক যেন সবসময় খুশি থাকে। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। এবার বুদ্ধির খেলাটাও একটু দেখে নেওয়া যাক। হ্যাঁ মহারাজ। তাহলে আজকের প্রশ্ন করবার পালা তেনালিরামজির মশায়ের, তাই তো? হ্যাঁ মহারাজ। প্রশ্ন করুন, যদি আপনি প্রস্তুত থাকেন তাহলে। আজ্ঞে মহারাজ। শত্রুঞ্জয়ের কাছে আমার প্রশ্ন হলো, সেটা কি জিনিস যেটা আমরা দিনে বহুবার তুলি আবার রাখি? সেটা কি এমন জিনিস যেটা আপনি দিনে অনেকবার ওঠান এবং অনেকবার রাখেনও? শত্রুঞ্জয়, তোমার যদি কোনো স্পষ্টতা চাই তাহলে তেনালিরামকে জিজ্ঞেস করো। মহারাজ, আমি জানতে চাই যেটা আমরা দিনে বহুবার তুলে থাকি আর বহুবার রেখে থাকি, সেটা কি আমরা রাতেও তুলে আর রাখি? হ্যাঁ, সেটাকে আমরা দিন ও রাত এই দুই সময়েই তুলি আর রাখি। আর দিনে আমরা সেটা শুধু জেগে থাকলেই করি নাকি ঘুমিয়ে ঘুমিয়ে করি? শুধু জেগে থাকলেই করি। যদি অনুমতি দেন তাহলে আমি আপনার পা ছুঁতে চাই। আমার সত্যি এটা ভাবতে খুব গর্ববোধ হচ্ছে যে তেনালিরাম এবং শত্রুঞ্জয় মশাই আমাদের রাজ দরবারের শোভা আরো বাড়িয়ে তুলছেন। Dimata